আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ১৯। হাসপাতালের সন্ধ্যা ধীরে ধীরে ঘন হয়ে আসছে সন্ধ্যার ছায়া। হাসপাতালের কেবিনে একটানা কাঁপছে অক্সিজেন মেশিনের শব্দ। হায়াত বিছানায় মুখটা কেবল একটু আধটু সাদা আলোয় ধরা পড়ে। শরীর দুর্বল, চোখে ক্লান্তির ছায়া, তবু একটা প্রশান্তি যেন চারপাশে আজ। আজ হাসপাতাল ছাড়বে সে। আদিব এক কোণে দাঁড়িয়ে মিসেস অরোরা ব্যাগ গোছাচ্ছে, ভাঁজ করে রাখছে হায়াতের জামা কাপড়, ওষুধের প্যাকেট, চার্জার। নেহা চুপচাপ জানালার পর্দা সামলাচ্ছে, যেন বাইরে সন্ধ্যার মৃদু আলো একটু ঢুকতে পারে। মিসেস অরোরা হায়াতের দিকে মুচকি হেসে বলল, আম্মু কিছু খাবে? খেলে এখনই খাও, আদনান এসে পড়বে তো। বাড়ি যাব। হ্যাঁ আম্মু, এই তো এক্ষুনি রওনা হব আমরা। আদিত স্মিত হেসে বলল, বউ আসো, কোলে নেই, হেঁটে যেতে পারবে তো। শাশুড়ি আর নেহার সামনে এমন লাগামহীন কথা বলায় হায়াত একটু নাক ছিটকিয়ে বলল, আমার মাথায় আঘাত লেগেছিল, পায়ে না। না, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নেব না। সরুন তো, ভাল লাগে না। নেহা আর মিসেস অরোরা দুজনেই মুখ টিপে হেসে রুমের বাইরে চলে গেল। আদিব যেন এবার একটু স্বস্তি পেল। ছোট্ট নিঃশ্বাস ফুঁকে হায়াতের পাশে বসলো। মৃদু আওয়াজে আদিব হায়াতকে বলল, পাখি চকলেট খাবে? অনেকগুলো কিনে দিব কেমন? আচ্ছা, তুমি আর কি কি খেতে ভালোবাসো আমাকে একটা লিস্ট করে দিও, আমি যাওয়ার সময় নিয়ে যাব। আমার পিচ্চি বউ একদম ছোট্ট হয়ে গিয়েছে মুখটা। ইস! এই বলে হায়াতের কপালে ছোট্ট এক চুম্বন এঁকে দিল আদিব। হায়াত পরম আবেশে চোখ বন্ধ করে নিল। আদিব সুন্দর করে তার লাজুক পাখির চুলগুলো আশ্রয়ে বেনুনি করে দিল। পরনের ওড়নাটা ভালো করে গলায় পেঁচিয়ে দিল। হায়াত মুগ্ধ নয়নে দেখছে আদিবকে, মনে মনে বলল, আল্লাহ, আমি যে কতটা ভাগ্যবতী, ওনার স্ত্রী না হলে টেরই পেতাম না। আলহামদুলিল্লাহ। আদিব আলতো হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। মিনিট ১০ পরেই রুমে প্রবেশ করলেন আদনান সহ বাকিরা। মিস্টার চৌধুরী স্নেহভরা কণ্ঠে বললেন, বাজান, হায়াতকে কোলে তুলে নাও, ওর শরীর এখনো বেশ দুর্বল, হেঁটে গেলে মাথা ঘুরে পড়বে। থাক আব্বু, আমি যেতে পারবো। বউ জেদ করে না, বাবা ঠিক কথাই বলেছে। হ্যাঁ আম্মু, তুমি অসুস্থ, সুস্থ হও, তারপর হাঁটাহাঁটি করবে কেমন। রাকিব চৌধুরীর কথায় সকলে নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো। ঘরে যেন মুহূর্তে এক নীরব যত্নময় পরিবেশ ছড়িয়ে পড়ল। সকলে নিজ নিজ ব্যাগ তুলে নিল হাতে। নেহা আগলে নিল হায়াতের প্রেসক্রিপশনের ফাইল। আদিব নিঃশব্দ কোমলতায় পরম যত্নে হায়াতকে কোলে তুলে নিল। হায়াত যেন লাজুক এক বেড়াল ছানা, লজ্জায় মুখ লুকিয়ে নিল আদিবের উষ্ণ পাঁজরে। আদিব ঠোঁট কামড়ে দুষ্ট এসে বলল, বউ তুমি কি লজ্জা পাচ্ছ সকলের সামনে? হুম। হুস, এত লজ্জা পেতে হবে না। কিছুদিন পর বেবি হলে এমনিতেও সকলে জেনেই যাবে আমরা কি করি। ফিসফিস করে বলল আদিব। হায়াত লজ্জায় দুর্বল হাতে আদিবকে কিলঘুষি মারতে লাগলো। গাড়িটি এসে থামলো চৌধুরী বাড়ির সামনে। নিস্তব্ধ রাতের আকাশে যেন এক প্রশান্তির ছায়া নেমে এলো। আদিব ধীরে অতি যত্নে হায়াতকে কোলে করে নামিয়ে আনলো। মনে হচ্ছিল যেন কোনো মূল্যবান ধন আগলে রেখেছে সে। বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতেই চোখ পড়ল রঙিন কাগজে হাতে লেখা, স্বাগতম আমাদের পিচ্চি হায়াত বুড়ি। সবাই হেসে উঠল স্নেহে, আর হায়াত লাজুক হাসিতে মুখ নামিয়ে নিল আদিবের বুকে। মিনমিন করে বলল, আমি পিচ্চি না। হুম। হায়াতের কথায় সকলে হো হো করে আরেক চোট হেসে উঠল। আদিব আহ্লাদি স্বরে বলল, খবরদার আমার হায়াতিকে কেউ পিচ্চি বলবে না, আমার বউ ছোট্ট পুতুল। হ্যাঁ হ্যাঁ, আমাদের হায়াত পিচ্চি না, ছোট্ট পুতুল। রাকিব চৌধুরীর কথায় সকলে সম্মতি জানালো। একটু পর হায়াতকে কোলে করে আস্তে ধীরে সিঁড়ি দিয়ে উপরে আসলো আদিব। পরম যত্নে কোল থেকে নামিয়ে আলতো করে বিছানায় শুয়ে দিল হায়াতকে। আলমারি থেকে ট্রাউজার আর টি শার্ট নিয়ে আদিব ওয়াশরুমে চলে গেল। হায়াত ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই অন করলো। এ যেন এক নোটিফিকেশনের ঝড় উঠে গেল। লামিয়া আরাবি খুশিপুর অসংখ্য মেসেজ আসলো একের পর এক। হায়াত মিষ্টি হাসি ঝুলিয়ে আরবির আইডিতে ঢুকলো। একের পর এক মেসেজ শো করতে লাগলো। একটু পরই আবারও মেসেজ আসলো। আরাবি, এই জানু, কই তুই, কেমন আছিস, কি হলো বল না। ৫টা দিন হয়ে গেল তুই অফলাইন। আমি সেদিন তোদের এলাকায় এসেছিলাম, কিন্তু চৌধুরী বাড়ি খুঁজে পেলাম না। হসপিটালে ছিলাম। কি? কেন, কি হয়েছিল বনু? সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। ইস, আমি কালকে আসবো, তুই লোকেশন পাঠিয়ে দে প্লিজ। আচ্ছা। আরবির সাথে আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে গায়ে এলিয়ে দিল হায়াত। সদ্য গোসল করে ওয়াশরুম থেকে বের হলো আদিব। চুলগুলো থেকে টপ টপ করে কপাল বেয়ে পানি পড়ছে। হায়াত এক দফা ক্রাশ খেলো আদিবকে দেখে।
হায়াতের ঠোঁটের কোণে হালকা হাসি, টানা চোখগুলো বড় করে আদিবকে দেখাই ব্যস্ত। আদিব হালকা এসে বলল, আমি জানি আমি সুন্দর, কিন্তু তুমি কি এটা জানো কি এভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকলে তোমারও ফরজ গোসল করার ব্যবস্থা করে ফেলবো। সরুন তো। রাত ৯টা ২৫ চৌধুরী বাড়ির একজন কাজের লোক নিঃশব্দে এসে রেখে গেল রাতের খাবার। আদিব টেবিল থেকে থালাটা তুলে আনলো, তারপর পরম যত্নে লাজুক পাখিকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল। ওষুধ খাইয়ে দিল, হায়াতের মুখ মুছিয়ে দিল। হায়াত মাথা নিচু করে চুপচাপ থাকলো। আদিবের চোখে তখন শুধু ভালোবাসার গভীরতা। আস্তে করে হায়াতের গালে পরশ এঁকে দিল। হায়াত আদিবের বুক থেকে মাথা উঁচু করে বলল, আচ্ছা, আমার কিছু হয়ে গেলে আপনি কিভাবে থাকতেন মাস্টার মশাই? যার উপস্থিতি ব্যতীত জগতের সকল সৌন্দর্যই অপূর্ণ, সে থাকুক সদা অন্তরের সবচেয়ে নিকটে। বউজান, আপনার কিছু হয়ে গেলে এই আদিব নিজেকে শেষ করে ফেলতো। আপনি আছেন বলেই আদিব আছে। জানেন, আমাদের ভালোবাসাটা বিয়ের পরে শুরু হলেও আমি আপনাকে সেদিনই মনে জায়গা করে দিয়েছি, যেদিন আপনি আমাকে প্রেমের প্রস্তাব না বরং বিয়ের প্রস্তাব দিলেন। হ্যাঁ, আমি চাই আপনি থাকেন, আমার হয়েই থাকেন, মেলা দিন থাকেন। এই ধরেন আমি মরিয়া যাওয়ানের আগ পর্যন্ত। না, মৃত্যুর আগ অবধি নয়, মৃত্যুর পরেও আমি তোমাকে চাই। জান্নাতে আমার ভাগের সমস্ত হুর আল্লাহ যেন অন্য কাউকে দিয়ে দেন। আমার চাহিদা শুধু একটাই, সেটা তুমি। আমার হায়াতি, আমার শুধু তোমাকে প্রয়োজন, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাসে। বছর পেরিয়ে যাক, তবুও যেন তোমার প্রতি আমার মায়া, মোহ, মহব্বত, আত্মার মধ্য থেকে আসা ভালোবাসা কখনো না কমে। খুব ভালোবাসি তোমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি, খুবই। তাই জান, একটা গান শোনান এখন। রাত জাগলে তোমার মাথায় চাপ পড়বে পাখি, ঘুমাতে হবে তো। হুম, আগে গান শুনবো। একটা প্রেমের গান লিখেছি, আর তাতে তোর নাম লিখেছি, মাঝরাতে বদনাম হয়েছে মন। যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতে থাকতে গেল, ডাক নামে তোর ডাকতে গেল মন। কি করি এমন অসুখে, জমেছে মরণে বুকে। এর মধ্যে হায়াত আদিবের বুকে মাথা গুজে নিষ্পাপ মুখ করে ঘুমিয়ে গেছে। আদিব হালকা হেসে হায়াতকে আবেশের সাথে চুম্বন এঁকে দিয়ে কাঁথা মুড়িয়ে দিল। রাত 12টা চৌধুরী বাড়ির চারপাশে গভীর নিস্তব্ধতা, কেবল টিকটিকি আর ঘড়ির কাঁটার ক্ষীণ শব্দ। ড্রয়িং রুমের কোণে রাখা ডিভানে বসে আদিব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছিল। চোখে মুখে ক্লান্তির ছাপ, তবু দৃষ্টিধীরতা ভাঙেনি। হঠাৎ একটা নরম গোঙানির শব্দ ভেসে এলো ঘরের ভেতর থেকে। চেনা সেই আওয়াজ হায়াতের। আদিবের কপাল কুঁচকে গেল। সে দ্রুত ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। হৃদয়ের কোথাও যেন অজানা একটা আশঙ্কা কাঁপন তুলল। হায়াত বিছানায় নিস্তেজ হয়ে শুয়ে আছে, চোখ হাত বোঝা, ঠোঁট শুকনো। সে এগিয়ে গিয়ে কপালে হাত রাখতেই যেন আগুন ছুঁয়ে ফেলল। হায়াতের শরীর জ্বরে পুড়ছে, যেন প্রতিটি রগে আগুন দৌড়াচ্ছে। আদিবের গলা শুকিয়ে এলো, চোখে ছায়া নেমে এলো দুশ্চিন্তার। কাপা গলায় হায়াতকে রাখলো, জান, মাথায় পানি ঢেলে দিব। আদি ওয়ার্ড্রোব থেকে থার্মোমিটার এনে হায়াতের জ্বর মেপে হতবাক হয়ে গেল। 103 ডিগ্রি জ্বর। আদি ওয়াশরুমে দৌড়ে গিয়ে তোয়ালে ভিজিয়ে আনলো, অতপর হায়াতের সারা শরীর মুছিয়ে দিল। প্রেসক্রিপশন দেখে প্যারাসিটামল খাইয়ে দিল। আদিব দ্রুত ড্রয়ার খুলে ভেতর থেকে একটা মোটা কম্বল বের করে আনলো। শরীরটা কাঁপছিল হায়াতের, জ্বরে গা যেন একবারে আগুন, একবার বরফ। আদিব আলতো করে কম্বলটা গায়ে ঢেকে দিয়ে পাশে বসে রইল। তার চোখে তখন শুধু উৎকণ্ঠা আর না বলা ভালোবাসার এক অনন্ত আরতি। রাত 1টা তখন। হায়াত পিটপিট করে তাকালো, চোখগুলো যেন ভীষণ জ্বালা করছিল তার। কপাল কুঁচকে হালকা উঠে বসার চেষ্টা করলো সে। আলতো গলায় আদিবকে ডাক দিল, এই বেটা, পানি দে, পানি খাবো আমি। হায়াতের কথা শুনে তড়িঘড়ি করে ঘুম থেকে জেগে উঠল আদিব। হতবাক হলো হায়াতের মুখে তুইতুকারি শুনে, তবুও স্থির হয়ে হায়াতকে পানি এগিয়ে দিল। মনে মনে হাসলো, হ্যাঁ, তার বউ জ্বরের ঘোরে এসব বলছে। আদিবকে আরো অবাক করে দিতে হায়াত আদিবের কোলে বসে পড়ল। বাচ্চাদের মতো মুখ করে বলল, জান, গাছের পাতা কমলা রঙের, তাই না? হ্যাঁ বউ, তুমি যেহেতু বলেছ গাছের পাতা কমলা, তাহলে গাছের পাতা কমলা রঙেরই হবে। এই আদি, শোনো আমার কথা। হ্যাঁ পাখি, বলো, আমি শুনছি তো, বলো। আমাকে ক্যারামেল পুডিং কালারের জামা কিনে দিবে? হ্যাঁ। কি কালার? পুডিং কালারের ডিমের পুডিং। আচ্ছা আচ্ছা, দেবো পাখি।
আদি, আদি সোনা, আমার কিট্টু পাই, আমার সুন্দর নাদান বাচ্চা, হট বেবি, আমার জান, তুই শুধু আমার। আদিবের এবার পেট ফেটে হাসি বেরিয়ে আসলো, গলা ফাটিয়ে হো হো করে হেসে ফেলল। এই দেখে হায়াত ভ্যা ভ্যা করে কেঁদে উঠে বলল, আমার কথা শুনে না, অ্যাঁ, আমাকে ভালোবাসে না, হ্যাঁ, আমি রাগ করেছি, অ্যাঁ, না জান, আমি তোমাকে খুব ভালোবাসি, এই তো কথা শুনছি, বলো আর কি কি লাগবে। গু খাগা, যা, আমার কথা শোনে না, ভালো লাগে না। শুনবো, প্রমিত জান। তাহলে বল, মুরগি কেন ডিম পাড়ে, পিঁপড়া কেন এত ছোট, হাতি কেন কথা বলে না, গরু কেন ঘাস খায়। হায়াতের প্রশ্ন শুনে হতবাক হয়ে গেল আদিব, হাঁ করে তাকিয়ে রইল আদিব। একটু পর টের পেল এখন আরও শীতল হয়ে যাচ্ছে হায়াতের শরীর। এখন একটাই উপায়। আদিব ঠোঁটে ঠোঁট রাখে হায়াতের, হায়াত প্রশ্রয় দেয় তার শখের পুরুষকে। আস্তে আস্তে সময় গড়াতে থাকে, দুটি হৃদয় সম্পূর্ণ পরিপূরক হয়ে উঠতে ব্যস্ত। আদিবের গায়ে টি শার্ট খুলে ফেলল হায়াত। আদিবও তার লাজুক পাখির পরনের কাপড় আস্তে করে খুলে ফেলল। আলো আঁধারির খেলায় তার শরীর যেন ভাসছে নগ্ন জোয়ারে। আদিবের চোখ তৃষ্ণার্ত, হায়াত ড্যাব ড্যাব করে শুধু তাকিয়ে আছে। আদিব হালকা ঝুঁকে গেল হায়াতের দিকে, হাঙ্কি স্বরে বলল, ইউ আর এ ডেলিকেট সোল, ডিপলি আনওয়েল, হোয়াট আই এম ডুইং ইজ অনলি টু ইজি ইউর পেন, বাট টেল মি, উইল ইউ বি অ্যাবল টু বিয়ার ইট। হায়াত চুপচাপ তাকিয়ে আছে, যেন কিছু বুঝতে পারছে না সে। আদিবের ওষ্ঠ একে একে ছুতে লাগলো হায়াতের সর্বাঙ্গ, প্রতিটি ছোঁয়া যেন ভালোবাসার সত্য আহাজারি ছন্দ, প্রতিটি স্পর্শ যেন হায়াতের শরীর জুড়ে খেলা করছে। একটু পর পর কেঁপে ওঠে হায়াত। আদিবের এক হাতের আঙুল হায়াতের কোমর থেকে আস্তে আস্তে একটানে নিচে চলে যায়, অন্য হাত বক্ষস্থল জুড়ে বিচরণ করছে, মুখ ডুবিয়ে দিল সর্বাঙ্গে। হায়াতের প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে আদিবের বুকে। আদিব আস্তে আস্তে মত্ত হয় এক প্রেম লীলাময় খেলায়। আদিব ক্রমশ বাড়িয়ে দিল ছন্দের জোয়ার। হায়াতের চোখের কোণায় পানি জমে যাচ্ছে, মুখে হালকা ব্যথাময় আওয়াজ, দুজনেই যেন অমৃত সাগরের ঢেউয়ে মেতে উঠল। বিছানার চাদরটা খানিক কুঁচকে গেল, হায়াতের আঙুল গেঁথে গেল আদিবের পিঠে, হালকা কামড়ে ধরে তার কাঁধ। হঠাৎ করেই নিস্তেজ হয়ে গেল হায়াত। বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে পারল আদিব। আস্তে করে হায়াতকে শুয়ে দিল, নরম বালিশটা কোমরের নিচে দিল। সকাল 7টা, আগুন ছোঁয়া রোদ যেন জানালার কাচ ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। গ্রীষ্মের রুক্ষ হাওয়ায় ঘুম জেগে উঠেছে শহর। একটা তপ্ত দিনের শুরু, সূর্য যেন রাগে ফুঁসছে, গরমে জমিন জ্বলছে, বাতাসে যেন উষ্ণ শ্বাস ফেলছে। আড়মোড়া ভেঙে চোখ খুলল হায়াত, শরীরটা হালকা ব্যথা করছে। উঠে বসতে যেতেই খেয়াল করলো তার পরনে কিছুই নেই। কাঁথাটা ভালো করে পেঁচিয়ে নিল, উঠে বসতে যাবে এমন সময় ওয়াশরুম থেকে বের হলো আদিব, মিষ্টি হেসে বলল, চলো আমি নিয়ে যাই, তবে 2 মিনিটে গোসল শেষ করবে। 2 মিনিটে গোসল হয় নাকি আবার? এত কথা জানি না, গোসল করা ফরজ, এজন্য 2 মিনিটে গোসল করার পারমিশন দিয়েছি, না হলে এতটুকুও দিতাম না। এই বলে হায়াতকে কোলে করে ওয়াশরুমে ঢুকলো আদিব। ঘড়ি ধরে ঠিক 2 মিনিট পরই হায়াতকে তোয়ালে পেঁচিয়ে আবার কোলে করে রুমে নিয়ে আসলো। হায়াতকে ডিভানে বসে আদিব সযত্নে তার লাজুক পাখির চুলগুলো মুছিয়ে দিতে লাগলো। আলমারি থেকে একটা সফেদ রঙের চুড়িদার বের করে হায়াতকে পরিয়ে দিল। হায়াত আদিবের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ। হায়াতের গালে পরম আবেশে চুম্বন করল আদিব, মুচকি হাসল হায়াত। আদিব অফিসের ফর্মাল ড্রেস আপে, ধোপদুস্ত শার্ট প্যান্টে স্নিগ্ধ ও পরিপাটি, তবু ব্যস্ততা ভুলে সে হাতে তুলে নিল ভাতের বাটি, ধীরে ধীরে চামচে তুলে হায়াতকে খাইয়ে দিল। হায়াত অসুস্থ, চোখে ক্লান্তির ছাপ, তবু আদিবের যত্নে মুখে এলো হালকা প্রশান্তি। খাওয়ানো শেষে আদর করে জল খাইয়ে ওষুধটা মুখে তুলে দিল, যেন অফিস যাওয়ার আগে এইটুকু সময়ই তার ভালোবাসার শ্রেষ্ঠ প্রার্থনা। হায়দার কপালে পরশিকে দিয়ে হাত দুটো নিজের পাঁজরের কাছে নিয়ে বলল, অফিস যাচ্ছি, যা প্রয়োজন হবে সব রুমেই রাখা আছে, সিঁড়ি দিয়ে একদম নামার চেষ্টা করবে না। আচ্ছা, আমার জন্য আইসক্রিম নিয়ে আসেন। আচ্ছা শোনো, ফোনে কোনো ছেলের সাথে কথা বলবে না, যদি দেখেছি কোনো ছেলে অ্যাড, ওই দিনই তোমার শেষ দিন, মনে রেখো। রিল্যাক্স যান, আপনার নারী সর্বদা আপনার প্রতি লয়াল থাকবে। আপনি আছেন মানেই আমার সব আছে, তাহলে আমি আমার সব রেখে কেন অন্যদিকে নজর দিব? এই তো বুদ্ধিমান স্ত্রী আমার। দুপুর 12টা, সাভার নিউ মার্কেটের পেছনে ছোট্ট গলিতে আরাবির বাসা। সেখানেই থামলো চৌধুরী বাড়ির গাড়িটি। নির্বাক ভদ্রতা নিয়ে দাঁড়িয়ে থাকা ড্রাইভার জানালো,
ম্যাডাম, চৌধুরী সাহেব পাঠিয়েছেন। হায়াত ম্যাম আপনার জন্য অপেক্ষা করছেন। আরবি জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। চোখে এক ধরনের আবেগ খেলে গেল, অনেকটা অস্থিরতা, কিছুটা ভয় আর প্রচণ্ড টান। সকাল থেকেই মনটা অশান্ত। হায়াত তার কলেজ জীবনের ছায়াসঙ্গী, তার বেস্ট ফ্রেন্ড, আজ হাসপাতালে নয়, চৌধুরী হাউজে অসুস্থ। আরবির মনে হচ্ছিল দেখা না করলে কিছু একটা অপূর্ণ থেকে যাবে। তাড়াতাড়ি ওড়নাটা সামলে একটা ছোট ব্যাগ হাতে বেরিয়ে এলেন। ড্রাইভার দরজা খুলে দিল। গাড়িতে উঠে বসতেই গন্তব্যের দিকে চলতে শুরু করলো গাড়ি। গাড়ির জানালার কাছে ভর দিয়ে আরবি তাকিয়ে রইল পেছনে ফেলে আসা সেই ছোট্ট গলি, নিউ মার্কেটের চিরচেনা কোলাহল, আর সামনে এগিয়ে চলা এক নতুন আশঙ্কার দিকে। চৌধুরী বাড়ি পৌঁছাতে সময় লাগলো প্রায় 40 মিনিট। বড় গেট খুলে দিল সিকিউরিটি গার্ড, মাথা নিচু করে গাড়িটিকে ঢুকতে দিল। আরবি মনে মনে ভাবল, আমার পাখিটাকে দেখতে অবশেষে আসতে পারলাম। পা টিপে টিপে আরবি হায়াতের রুমে প্রবেশ করলো। হায়াত চুপচাপ শুয়ে আছে। আরবি গলা খাকিরি দিয়ে বলল, জানু কি করছিস? হায়াত যেন অবাকের সপ্তম আকাশে, খুশিতে চিৎকার করে উঠল সে। আরু, তুই এসেছিস? আমি কি স্বপ্ন দেখছি? আরে এত হাইপার হচ্ছিস কেন বেবি? শান্ত হ, না হলে শরীর খারাপ করবে।